কিছুদিন পর তো আমি ডিম দেব, অথচ আমার একটা বাড়ি নেই। আমার ডিম ফুটে তো কিছুদিন পর তো আমার ডিম ফুটে ছানা বের হবে, আর ছানাদেরকে ঘরে রেখে তো আমাকে আবার খাবার খুঁজতে যেতে হবে। আমার ছানারা তো বাসায় একাই থাকবে। তখন যদি আবার কোনো শিকারী পাখি এসে আমার ছানাদের কোনো ক্ষতি করে, না না, তা আমি হতে দেব না। যাই, জঙ্গল থেকে কিছু কাঠ আমি খুঁজে নিয়ে আসি। কাঠ তো আমি পেয়ে গেলাম, এবারে আমাকে ভালো একটা গাছ খুঁজতে হবে, কিন্তু আমি কোন গাছটা নেব? টুনি এদিক ওদিক তাকিয়ে গাছ খুঁজতে থাকে। হঠাৎই একটা বড় গাছ দেখে টুনি বলতে থাকে, পেয়েছি পেয়েছি, আমি এই বড় বট গাছটার ডালেই ঘর বানাবো। না না বাপু, আর দেরি করে কোনো লাভ নেই, যাই আমি বরং আমার কাজে লেগে পড়ি। টুনি কাঠ দিয়ে বট গাছের ডালে একটি বাড়ি বানাতে থাকে। অর্ধেক বাড়ি বানাতেই সমস্ত কাঠগুলো শেষ হয়ে যায়। এই যা, কাঠগুলো কিনা শেষ হয়ে গেল, আবারও বাড়ি বানাতে যেতে হবে কাঠ খুঁজতে। চল টুনি চল, তুই আর দেরি করিস না। এরপর টুনি জঙ্গলের উদ্দেশ্যে উড়াল দেয়। আর ঠিক তখনই টুনির অর্ধ বাড়ির সামনে যজ্ঞ আসে। কতদিন হয়ে গেল আমি একটা নতুন বাড়ি বানাতে পারছি না। আরে ছোট্ট টুনি কিনা নিমিষে একটা বাড়ি বানালো। এই ছোট্ট গরিব টুনি নতুন ঘরে থাকবে, আর আমি কিনা পুরোনো ঘরে থাকবো? না না, তা কিছুতেই হতে পারে না। আমি এক্ষুনি এই ঘরটা ভেঙে দেবো। হ্যাঁ, হা হা হা। আমার নাম হলো যজ্ঞ কাক। আমি কখনো কারো ভালো দেখতে পারি না, কারো না। যজ্ঞ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টুনি সেখানে সামান্য কিছু কাঠ নিয়ে আসে। এরপর সে তার ভাঙা বাড়ি দেখে ভীষণ কাঁদতে থাকে। এ কে কি, আমার বাড়িটা এভাবে কে ভাঙলো? আমি তো একটু আগে বাড়িটা বানিয়ে রেখে চলে গেলাম। তবে কি এখানে কেউ এসেছিল? কে কে এমনটা করলো? আরে, ওই তো, ওই তো তোতা দাদা যাচ্ছে। আমি বরং তাকে গিয়ে জিজ্ঞেস করি। এরপর টুনি উড়ে তোতার কাছে যায়। কি ব্যাপার রে টুনি, তোর আবার কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? আসলে দাদা, আমি না বাড়ি বানানোর জন্য জঙ্গল থেকে কাঠ এনেছিলাম। অর্ধেক বাড়ি বানানোর পর আমার কিছু কাঠের কমতি পড়ে, তাই আমি আবারও কাঠ আনতে যাই। কিন্তু দেখো, ফিরে এসে আমি দেখি কে যেন আমার কাঠের ঘরটা ভেঙে ফেলেছে। দাদা, তুমি কি দেখেছো আমার ঘরটা কে ভেঙেছে? আমি তো তোর বাড়ি ভাঙতে কাউকে দেখিনি বোন, কিন্তু আমি যজ্ঞ কাককে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি যাই রে বোন, আমার যে অনেক কাজ আছে। এই বলে তোতা সেখান থেকে উড়ে যায়। আর টুনি সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। না না, এভাবে কেঁদে আর কি হবে? আমাকে তো বাড়ি বানাতে হবে। আমার কাছে যে আর কোনো কাঠ নেই। যাই, আমি বরং কিছু খড় খুঁজে নিয়ে আসি। এই খড় দিয়ে আমি আমার গাছের ডালে সুন্দর একটা বাড়ি বানাবো, আর সেখানে আমি ডিম দেব। টুনি খড় দিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই টুনির বাড়ি বানানোর কাজ শেষ হয়ে যায়। আরে আরে বাহ, বাড়িটা তো দেখতে বেশ সুন্দর হয়েছে। এখন তবে আমার আর কোনো চিন্তা নেই। যাই, এবারে গিয়ে মিষ্টি ফল খুঁজে নিয়ে আসি। বাড়ি বানাতে বানাতে আমার বড্ড ক্ষুধা পেয়ে গেছে। টুনি মিষ্টি ফল খোঁজার জন্য বনের গভীরে চলে যায়। আর ঠিক তখনই যজ্ঞ সেখানে আসে। আরে আরে, ছোট্ট টুনি তো দেখছি বেশ জেদি। একটা বাড়ি আমি ভেঙে দিয়েছি বলে জেদ করে আরেকটা বাড়ি বানিয়েছে। কোনো ব্যাপার না, তবে এই বাড়িটাও আমি ভেঙে দেব। এরপর যোগু টুনির ঘরের বাড়িটাও ভেঙে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। কালু কাক টুনির সেই ঘরটি ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে টুনি খাবার নিয়ে এসে দেখে তার ঘরটি ভাঙা। একে একে, ঝড় নেই বাতাস নেই, আমার ঘরটা এভাবে ভেঙে গেল কি করে? আমার এমন ক্ষতি কে করছে কিছুই তো বুঝতে পারছি না। আমি কত কষ্ট করে বাড়িটা বানিয়েছি। টিয়ে দিদি, ও টিয়ে দিদি, আমার বাড়িটা এভাবে কে ভাঙলো? তুমি কি কাউকে দেখেছো? আমি তো তেমন কাউকে দেখিনি, তবে ওখানে যজ্ঞ দাঁড়িয়ে ছিল বোন। তার মানে ওই যজ্ঞই আমার বাড়িটা ভেঙেছে। আমি এক্ষুনি যাবো ওর কাছে। যজ্ঞ দাদা, কাজটা কিন্তু তুমি একদম ভালো করোনি। পরপর তুমি দুবার আমার কষ্টের বাড়িটা ভেঙে দিয়েছো। আমি তোমার নামে বনের মোড়লের কাছে নালিশ দেব। চুপ কর বেয়াদব কোথাকার, তোর কাছে কি এমন প্রমাণ আছে বলতো যে তোর ঘরটা আমি ভেঙে দিয়েছি? প্রমাণ ছাড়া মোড়ল কোনো বিচার করবে না, বুঝতে পেরেছিস তো? এসব কথা বলে যজ্ঞ টুনিকে তাড়িয়ে দেয়। আর টুনি নদীর পাড়ে এসে কাঁদতে থাকে। আমি কত কষ্ট করে বাড়ি বানিয়েছিলাম, এখন আমি কোথায় থাকবো, কি করব? আমার মাথায় যে কোনো কিছুই আসছে না। তখনই নদীর পাড় থেকে ঈগলের ছানা ইকড়ে চিৎকারের আওয়াজ ভেসে আসতে থাকে। বাঁচাও, আমাকে বাঁচাও, মা, বাবা, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে ভেসে যাচ্ছি। আরে আরে, ছানারা তো ভেসে যাচ্ছে। না, এক্ষুনি ওকে উদ্ধার করতে হবে। মাসিমা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজকে আমি মরেই যেতাম, জানো। তখনই সেখানে ঈগল আসে। এই দুনিয়ায় তুই আমার মেয়েটার হাত এভাবে ধরে রেখেছিস কেন বলতো?
তাছাড়া আমার মেয়েটার এমন অবস্থাই বা কি করে হলো? তুই নিশ্চয়ই আমার মেয়ের কোনো ক্ষতি করেছিস, তাই তো? আজ তো আমি তোকে কিছুতেই ছাড়বো না। আরে আরে বাবা, তুমি এসব কি বলছো তা কি বলো তো? টুনি মাসিকে তুমি কিছু করো না। টুনি মাসি আজকে না দেখলে আমাকে তুমি আর দেখতে পেতো না, আমাকে তুমি আর দেখতে পেতে না বাবা। এসবের মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে বাবা, আমি গাছের ডালে বসে বসে ফল খাচ্ছিলাম, হঠাৎই জোরে বাতাস আসে আর আমি তাল সামলাতে না পেরে নদীতে পড়ে গিয়েছিলাম। আমি তো সাঁতার জানি না, তাই আমি নদীতে পড়ে চিৎকার করছিলাম, আর তখনই টুনি মাসি এসে আমাকে বাঁচিয়েছে। টুনি বোন, আসলে আমি না বুঝেই তোকে অনেক কথা বলে ফেলেছি। তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে। কিন্তু তোর চোখে এমন পানি কেন? তোর আবার কি হয়েছে সেটা বলতো। এরপর টুনি কাঁদতে কাঁদতে ঈগলকে সবটাই খুলে বলে। তুই একদম চিন্তা করিস না, আমার দুটো বাড়ি, একটা নদীর পাড়ে আর একটা হচ্ছে বনের ওপারে। বনের গভীরের যে বাসাটা, ওখানে আমরা থাকি। আর তুই তো নদীর পাড়টাতেই থাকতে পারবি। এই গো দাদা, আমি তোমার এই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না দাদা। দাঁড়ে বোন, এখন ওই বাড়িটাতে গিয়ে তুই বরং রেস্ট নে। আর হ্যাঁ, কোনো বিপদ হলে আমাকে বলিস কিন্তু। টুনি ঈগলের বাড়িতে প্রবেশ করে, আর এদিকে ঈগল তার মেয়েকে নিয়ে বনের গভীরে প্রবেশ করে। টুনি অনেক সুখে শান্তিতে নদীর পাড়ে ঈগলের দেওয়া সেই বাড়িতে বসবাস করতে থাকে। এমনই একদিন টুনি তার বাসায় দুটো ডিম দেয়। আর কিছুদিনের মধ্যেই তো আমার ডিম ফুটে ছানা বের হবে, আজকে আমাকে অনেকগুলো খাবার সংগ্রহ করে রাখতে হবে। যাই যাই, আমি বরং খাবার খুঁজতে যাই। টুনি খাবার খোঁজার জন্য বনের দিকে উঠতে থাকে। এদিকে যজ্ঞ কাক টুনিকে উঠতে দেখে বলে, এত বড় বাড়িটা কিনা টুনি আবারও বানিয়েছে। আজ তো আমি ওর বাড়িটা আর ভাঙবো না, আজ আমি ওর বাড়িটা দখল করব। যজ্ঞু, যা যা, তুই বরং ভেতরে ঢুকে পড়। যজ্ঞ ঘরের ভেতরে ঢোকে, এরপর সে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর সেখানে টুনি চলে আসে। সে কি যজ্ঞ দাদা, তুমি আবার আমার বাড়িতে কেন ঢুকেছো? বের হও, বের হও বলছি, ভেতরে যে আমার দুটো ডিম আছে। এই টুনি শোন, আজ থেকে বাড়িটা আমার, তুই এখান থেকে চলে যা, চলে যা বলছি। বেশি ডিম ডিম করলে কিন্তু তোর ডিমগুলোই আমি ভেঙে দেবো। এতদিন আমার কষ্টের বাড়ি ভেঙেও তোমার শান্তি হয়নি তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর টনি উড়ে গিয়ে ঈগলকে সবটা বলে আসে। সব শুনে তো ঈগল ভীষণ রেগে যায়। তুই আমার সঙ্গে চল টুনি, আজ আমি ওই যজ্ঞুকে মজা দেখাবো। শয়তান যজ্ঞ, তুই আমার বোনের বাড়ি দখল করবি তাই তো? দাঁড়া। এসব কথা বলে ঈগল যজ্ঞর উপর আক্রমণ করতে শুরু করে, আর যজ্ঞ আহত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর থেকে টুনি ঈগলের বাড়িতে একাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। কে যায় রে? পাশের বনের বান্টি কবি তোর নাকি? এই হলো তো, এত করে ভাবলাম আমি এই শয়তান লাউটার সামনে পড়বো না, কিন্তু তা কি করে সম্ভব? খবরদার মুখ পুরি লাউ, একদম বাজে কথা বলবি না। বাজে কথা আর কই বললাম, এখন বলবো ভাবছি। শোন, তোর জমিতে খুব শীঘ্রই জল ঢুকবে। চুপ কর হারামজাদি, এত করে বলার পরেও ওই মুখে অলক্ষণে কথা বললি, তোর আর রক্ষে নেই আজ। আহ! চুপ কর হারামজাদি, চুপ কর। উফ, আবার লাঙ্গল নিয়ে মাঠে যাচ্ছে চাষ করতে। যাও, তুমি গায়ে গদরে খেটে ফসল ফলাবে, আর পাখি প্রধান এসে তোমার সব ফসল নিয়ে যাবে। এই তুমি চুপ করো তো, একদম আগ বাড়িয়ে কোনো কথা বলবে না। দেখবে এবার আমার জমিতে অনেক ফসল ফলবে, আর আমি পাখি প্রদানের সব ঋণ শোধ করে দেব। হয়েছে হয়েছে, এমন ছেলে ভোলানো কথা বলে বউকে ভোলাতে পারবে না। তোমার যে কি মুরদ তা আমার ভালো করেই জানা আছে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। পাকা ধানি জমিতে পানিতে যে টুইটুম্বুর হয়ে গেছে, সব হয়েছে ওই শয়তান লাউয়ের জন্য। ওই লাউ যা বলে তাই ঘটে। বলছো কি বান্টি দাদা? একটা সাধারণ লাউয়ের কথায় তোমার জমিতে জল ঢুকবে কি করে? আর তাছাড়া নদীর বাঁধও তো ভেঙে গেছে। এই তো না, এই তুই আমার সামন থেকে শর্ত, তোর ওই মাথা মোটায় আমার কথা ঢুকবে না। হায় হায় রে, কত বড় সর্বনাশ হয়ে গেল রে। এভাবে বান্টি কবিতর তার জমির পাশে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে, আর টোনা আর মিতু তোতা নিজেদের জমিতে চাষ করতে থাকে। মুখ পুরি অলক্ষিনী লাউ, মুখে যা বলে তাই হয়। আমার পুকুরে সব মাছ মরবে, অমনি সব মাছ মরে গেছে। আজ আমি ওই শয়তান লাউকে আজ আস্ত রাখবো না, আজ তোকে আমি কেটে টুকরো টুকরো করব। আহ, এটা তুই কি করলি? আহ, আয় হায়, এটা কি হলো? এই লাউয়ের গা থেকে তো রক্ত বেরোচ্ছে। এই লাউকে তো ভালো ঠেকছে না। ওরে বাপরে, পালা শুকিয়ে পালা। আরে বাহ টোনা, তোর হাতে জাদু আছে বলতে হয়। ভালো ফসল ফলিয়েছিস। এই মাঠে তোর মতো অন্য কারো জমিতে এত ভালো ফসল হয়নি। মানে পাখি প্রধান,
সে তো ফসল ভালোই ফলেছে, কিন্তু লাভ কোথায় বলুন? আপনি সেই এসে তো সামনে দাঁড়িয়েছেন। তা তো আসবই, যত টাকা পাই তোর কাছে সেটা কি ভুলে গিয়েছিস? আরে রাজু, তুই আবার হাবার মতো দাঁড়িয়ে দেখছিস কি? যা, টোনার কাজে হাত লাগা। আর শোন, ধান কাটা হলে সব ধানগুলো নিয়ে আসবি। আচ্ছা প্রধান মশাই। এ কথা বলে রাজু টোনার সাথে ধান কাটতে শুরু করে। এরপর পাখি প্রধান চলে যায়। রাজু আর টোনা মিলে সারাদিন পরিশ্রম করে ধান কাটে, আর সব ধান রাজু ভ্যানে করে নিয়ে যায়। হায় বিধাতা, আর কতদিন এভাবে পাখি প্রধান আমার সব ফসল নিয়ে যাবে? কতদিন আমার ঋণের খানি টানতে হবে? কতদিন? আরে টোনা, এভাবে কাঁদছিস যে? ওই পাখি প্রধান কি আবারও ঋণের দোহাই দিয়ে তোর সব ফসল নিয়ে গেল নাকি? নিয়ে যাবে না আবার? টোনা নাকি পাখি প্রধানের কাছে অনেক টাকা ঋণ নিয়েছিল। বলছি কি টোনা, তুই মনে হয় এই জন্মে এত ঋণ আর শোধ করতে পারবি না। আমি বলি কি, এরকম আর ন্যাকা কন্যা না করে তুই ওই অলক্ষণী লাউটার কাছে যা। তবে যদি ওই অলক্ষণী লাউ তোর বিদায়ের ঘন্টাটা বলে দিতে পারে। এই তোমরা চুপ করো তো, কাটা গায়ে একদম নুনের ছিটা দিতে আসবে না, যত সব। ওই যে মাত্র সাহেবের ঘরে ফেরার সময় হলো। তা বলি, আমি যে এতক্ষণ ধরে খাবার বেড়ে বসে আছি, সে হুঁশ কি তোমার আছে? মুখটা অমন বাংলার পাঁচ করে রেখেছো যে, কি হয়েছে বলো? কোনো কথা তো বলো। কি আর বলবো বলো বউ, পাখি প্রধান যে আবার আমার সব ধান নিয়ে গেছে। হয়েছে, এখন আর চোখের জল নাকের জল একাকার করে কি লাভ বলো? আমি জানতাম এমনই হবে। তুমি গায়ে গতরে ফসল ফলাবে, আর পাখি প্রধান এসে সব ফসল নিয়ে যাবে। বলি কি, ওই জমি আঁকড়ে রেখে চাষাবাদ করে কি লাভ? এর থেকে ভালো তুমি এসব বাদ দিয়ে সন্ত্রাসী হয়ে যাও। যত সব, ভাল লাগে না। হয়েছে, থাক, আর কথা শোনাতে হবে না। বাইরে প্রতিবেশীদের কথা শুনতে শুনতে ঘরে এলাম, এখন আবার তুমি কথা শোনাচ্ছ? আমি থাকবো না আর এই বাড়িতে, আমি থাকবো না। আমি যাচ্ছি ওই লাউয়ের কাছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমার দৌড় আমার ভালো মতোই জানা আছে। যত সব। এই তো লাউয়ের দেখা পেয়ে গেছি, কিন্তু এ কি? লাউয়ের গায়ে এমন কাটার দাগ কেন? আহারে! এতদিন তো সবাই আমাকে মুখপুরি বলে আঘাতই করেছে, কিন্তু তুমি আমাকে কেন আমার সেবা করলে? এখন যদি আমি কোনো অশুভ কথা শুনিয়ে দেই? দিলে দাও, আমি তো তোমার অশুভ কথা শুনতেই এখানে এসেছি। আমার জীবনে তো শুভ বলতে আর কিছু নেই। আমার জমির সব ফসল নিয়ে গেছে পাখি প্রধান মশাই, আর আমি তো ঠাট্টার পাত্র হয়ে গেছি। তাই বলে তুমি কি হাল ছেড়ে দেবে? সামান্য ব্যাপারে হতাশ না হয়ে পরিশ্রম চালিয়ে যাও। পুনরায় ফসল ফলাও জমিতে, তবেই না সফলতা আসবে। তুমি তো জানোই পরিশ্রম সফলতার পূর্ণ শব্দ। কি তুমি ফসল চাষ করতে বলছো? তবে সবার কথা উপেক্ষা করে আমি ফসল চাষ করব, এবার যদি প্রধান মশাইয়ের ঋণ শোধ হয়। তোমার কথা শুনে খুব খুশি হলাম, তবে সাবধান, তোমার জমিতে পোকার উপদ্রব বাড়বে। যথাযথ ব্যবস্থা নিবে, কেমন? সাবধান করে বড্ড উপকার করলে গো, এবার তাহলে আমি চলি। এরপর টোনা সেখান থেকে চলে যায়, আর সবকিছু ভুলে টোনা পুনরায় তার জমিতে চাষ করে আর জমিতে ফসল রোপণ করে। আর এরপরই বেশ কিছুদিন কেটে যায়। টোনার জমিতে ফসল বেশ বড় হয়। হয়েছে তো হয়েছে, এবার এর আগে ফসল চাষ করেছো প্রধান মশাইয়ের হাতে তুলে দিতে, কিন্তু এবার ফসল তো পোকায় খেয়ে নিচ্ছে। এভাবে অকাজে পরিশ্রম করার মতো কোনো মানে হয়? যত সব। কাজে নয় গিন্নি, অকাজে নয়। ওই লাউ তো আমাকে বলেই দিয়েছিল আমার জমিতে পোকা ধরবে, তাই তো আমি আগে থেকেই ঔষধের ব্যবস্থা করে রেখেছি। এবার শুধু ঔষধটা স্প্রে করে দিলেই হবে। মানে কিসব বলছো তুমি? এই দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা তো শুনে যাও। ওগো শোনো। কিরে টোনা, পাগল হয়ে গেলি নাকি? এই জমিতে তো পোকায় ভরে গেছে। কীটনাশক ছিটিয়ে আর কয়টা পোকা মারবি? এই তুমি অযথা দাঁত না কেলিয়ে এখান থেকে যাও তো। অন্যের চরকায় তেল না দিয়ে যাও, নিজের চরকায় তেল ঢালো গিয়ে। হ্যাঁ যাচ্ছি। যখন জমির সব ফসল শেষ হয়ে যাবে তখন বুঝবি গরিবের কথা বাসি হলেও বলে। তোমার জমির পোকা যে দমন হয়েছে সেটা শুনেই আমার ভালো লাগছে, কিন্তু একটা কথা, আজ রাতে জঙ্গলের দক্ষিণে পুরনো বাসাটা ভেঙে পড়বে। তুমি গিয়ে একটু নজর রেখো, কেমন? আবার অলক্ষণে কথা? কিন্তু তুমি সবসময় ভালো কথা না বলে অলক্ষণে কথা কেন বলো, বলো তো? ভালো মন্দের তুমি কি বুঝো বলো তো? এমনও তো হতে পারে ওই ঘরের মধ্যে ভালো কিছু লুকিয়ে আছে। আচ্ছা, তবে এবার যাই, অনেক কাজ পড়ে আছে। বাবা, চারদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার, একেবারে আমাবাসার চাঁদের মতো হয়ে, যেন গাটা একেবারে ঝমঝম করছে। ওরে বাবা রে! আরে আরে, লাউয়ের ওই কথাটাও তো সত্যি হলো, ঘরটা তো ভেঙে পড়লো, কিন্তু এসবের মাঝে ওগুলো কি চকচক করছে? এ কি? এগুলো যে সোনার মোহর।
আমার তো ভাগ্যের চাকা ঘুরে গেল রে। ধুত্তেরিকা, এত রাতে আবার কে শব্দ করছে? নিশ্চয় আমার এই ঘাটের মরা স্বামীটা। এই বৌদ্ধ স্বামীটাকে নিয়ে আমি আর পারি না। এই দেখো বউ, কতগুলো সোনার মোহর। এবার আমরা ধনী হয়ে যাব। এসব কি সত্যি? এসব কোথায় পেলে গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবই ওই কলা গাছে লাউয়ের কেরামতি। ওই লাউ শুধু অশুভ কথা বলে না, অশুভ কথার মাঝেও ভালো কিছুরও ইঙ্গিত দেয়। তাই তুচ্ছ বস্তুর অশুভ কথায়ও অমঙ্গলজনক না ভেবে সেই সব কথাগুলোরও উপলব্ধি করা উচিত। অনেক তুচ্ছ বস্তুই অনেক মূল্যবান জিনিসের সন্ধান দিতে পারে। এবার চলো তো আমার সাথে, কোথায়? গেলেই বুঝতে পারবে। আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। তুমি তাহলে সোনার মোহর পেয়েছো? তুমি সব জানতে, কিন্তু তুমি একটা লাউ হয়ে এসব কি করে জানো গো? আমি দেখতে লাউ হলেও পূর্বে আমি লাউ ছিলাম না। আমিও তোমাদের মতো পাখি ছিলাম। আমার নাম ছিল মিনু। আমাদের বনে ছিল একটা পরী, আর ওই পরীর ডানা দেখে আমার খুব হিংসে হয়েছিল। আর বারবার মনে হয়েছিল আমার থেকে ওই পরীর পাখা কেন বড় হবে। তাই রেগে আমি পরীর পাখায় তীর ছুড়ি, আর পরী আহত হয়। তারপর পরী আমায় অভিশাপ দিয়ে লাউ বানিয়ে দেয়। আমি লাউ হলেও ভবিষ্যৎ দেখার ক্ষমতা লাভ করি, আর ভবিষ্যৎ দেখেই সবাইকে সচেতন করতাম। আর আমার কথা শুনে টোনা উপকৃত হয়েছে। এবার আমার মুক্তি মিলবে, কারণ আমার মুক্তির শর্তই ছিল অন্যের উপকার করা। এ কি, এটা তো সত্যি পাখি। তবে এটা সত্যি, তুমি আমাদের অনেক উপকার করেছো। এবার আমি পাখি প্রধানের মুখের উপর মোহর ছুঁড়ে ঋণ শোধ করব। আচ্ছা, তবে তোমরা এখন থাকো, আমি চলি। আমার নিজ গন্তব্যে ফিরতে হবে। এ কথা বলে মিনু সেখান থেকে চলে যায়, আর টোনাটুনিও বাড়িতে ফিরে আসে। এক বনে মিনু টুনটুনি আর তার ছেলে টোনা ও টোনা তার মেয়ে টিংটিং এর সাথে বসবাস করত। টিংটিং জন্মানোর পরপরই টুনি মারা যায়। টুনি মারা যাওয়ার কারণে টোনা আর মিনু সবসময় টিংটিংকে দোষারোপ করত। একদিন, বাবা, ও বাবা, দেখো না, আমার পুতুলের একটা হাত ভেঙে গেছে। তুমি একটা নতুন পুতুল এনে দেবে বাবা। পুতুলটা কত পুরনো হয়ে গেছে। এই পুতুল ছাড়া যে আমার খেলার জন্য আর কোনো পুতুল নেই বাবা। কথা বলছো না কেন বাবা? বলো না, ও বাবা, আমাকে পুতুল এনে দিবে। টিংটিং এর এসব কথা শুনে টোনা ভীষণ রেগে যায়, আর রেগে টিংটিং এর গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়, আর বলে, তুই দেখছিস না আমি এখানে বসে ল্যাপটপে অফিসের কাজ করছি, তারপরেও কেন কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করছিস? জন্মের পর তো তোর মাটাকে খেয়েছিস, এখন জ্বালিয়ে জ্বালিয়ে আমাকেও খেতে চাইছিস নাকি? হ্যাঁ, তোর মাটা তো মরে গেছে, তার সাথে তুইও মরতে পারিসনি। টুনির যত যন্ত্রণা সব আমার জন্য রেখে গেছে। এ কথা বলে টোনা ল্যাপটপ নিয়ে অন্য ঘরে চলে যায়, আর টিংটিং টোনার এমন খারাপ আচরণে কাঁদতে কাঁদতে বলে, বাবা কেন আমার সাথে সবসময় এমন খারাপ আচরণ করে? মা মারা গিয়েছে, সেটা কি আমার দোষ? কেন সবাই আমাকে কত কথা বলে? আমি তো কোনোদিন আমার মায়ের চেহারাটাও দেখিনি, তবে কেন উপরওয়ালা সবাই আমাকে কেন এত কষ্ট দেয়? এভাবেই টিংটিং এর অনাদারে দিন কাটতে থাকে। একদিন টিংটিং তার ঠাকুমা মেরুটনটনের কাছে গিয়ে বলে, ঠাকুমা, ও ঠাকুমা, আমাকে একটু খাবার দাও না গো ঠাকুমা। তোমরা তো সবাই খেলে, কই আমাকে তো তোমরা কেউ ডাকলে না। সেই কাল রাত থেকে আমি না খেয়ে আছি। তোমরা কি আমার আপনজন নাও? বলো তো আমাকে। বাবাও আমায় খোঁজ নেয় না, তুমিও আমাকে দেখতে পারো না। এই যে ঠাকুমা, আমি খাবারের প্লেট নিয়ে এসেছি, এখানে আমাকে একটুখানি খাবার দাও না গো ঠাকুমা। তরকারি দিতে হবে না, শুধু দুটো সাদা ভাত দিলেই চলবে। আমি সেই সাদা ভাতই হাপুস খুপুস করে খেয়ে নেবো গো ঠাকুমা। দাও না গো ঠাকুমা, আমাকে একটু খাবার।
সারাদিন এত খাই খাই করিস কেন রে টিংটিং? বাড়ির কাজে তো কোনো মন নেই, সারাদিন শুধু খাওয়া আর খেলা। এই শোন, তুই গলায় ভাত আটকে মরিস না কেন? হ্যাঁ, তাহলে তো আমি আমার ছেলেকে আবার বিয়ে দিতে পারি। তোর জন্য কোনো পাত্রী আমার ছেলেকে পছন্দ করতে চায় না। কেন জানিস? কারণ সতীনের মেয়ে আছিস তুই এখন। যা, রান্নাঘরে যে এটো বাসনগুলো আছে সেগুলো নদীর ঘাটে নিয়ে যা, সেগুলো ধুয়ে আন, তবেই ভাত পাবি তুই। টিংটিং দুটো ভাতের আশায় রান্নাঘর থেকে এটো বাসনগুলো নিয়ে নদীর পাড়ে নিয়ে যায়। আর বাসন ধোয়ার সময় কাঁদতে কাঁদতে টিংটিং বলে, মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? তুমি মারা যাওয়ার সময় আমাকেও কেন নিয়ে গেলে না মা? তুমি তো স্বর্গে আছো, আর দেখো আমি এখানে কেমন নরকের মধ্যে দিন কাটাচ্ছি। এসো না মা, আমাকে নিয়ে যাও, তুমি আমাকে নিয়ে যাও মা। টিংটিং যখন এসব কথা বলে কাঁদছিল, তখনই টুনি সেখানে আত্মার রূপে আসে আর টিংটিংকে ডাকতে থাকে। টিংটিং, তুই আমাকে ডাকছিস রে মা? তোরা তো কান্না দেখেছে, আমি আর ঈশ্বরের কাছে থাকতে পারলাম না। এক ছুটে আমি তোর কাছে চলে এলাম রে মা। মারে, কি হয়েছে তোর? কথা বল রে মা। টিংটিং হঠাৎ করে তার মায়ের গলার আওয়াজ পেয়ে পিছনে ফিরে তাকায় আর তার মাকে দেখে আনন্দে বলে ওঠে, মা, তুমি এসেছো মা? আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গিয়েছিলে মা? কিন্তু মা, আমি তোমাকে স্পষ্ট কেন দেখতে পাচ্ছি না মা? তোমার চারপাশে এত ধোঁয়া কেন? আমার কাছে একটু আসো না মা, আমাকে একটু জড়িয়ে ধরো। আর মা, তোমার আওয়াজ এমন শোনাচ্ছে কেন? আর তোমার আওয়াজ কেমন ভয়ঙ্কর শোনাচ্ছে। তুমি এসো না মা আমার কাছে। মারে, এখন আমার আওয়াজ তো এমনই হবে রে মা, কারণ আমি যে মারা গেছি রে মা। আর আমিও যে তোকে স্পষ্ট করে দেখতে পারবো না, কারণ আমি মারা গিয়েছি। কিন্তু মা, তুই কোনো চিন্তা করিস না, আজ থেকে আমি তোর সাথেই থাকবো, তোর আত্মা মা হয়ে। আমাদের বাড়িতে যে ডালিম গাছটা আছে না, আজ থেকে আমি সেখানেই থাকবো। তোর যখনই কষ্ট হবে তুই এক ছুটে আমার কাছে চলে আসিস মা। আত্মা টুনির এসব কথা শুনে টিংটিং তো ভীষণ খুশি হয় আর সবগুলো বাসন পরিষ্কার করে বাড়িতে নিয়ে আসে। এভাবেই সেই দিনটি কেটে যায় আর বনের মধ্যে অন্ধকার রাত নেমে আসে। আর টিংটিং ঘরের জানালা খুলে ডালিম গাছের দিকে তাকিয়ে তার মাকে দেখতে থাকে। এদিকে মিনুটুনটুনি টিংটিংকে ডালিম গাছের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, হ্যাঁ রে টিংটিং, তুই জানালা দিয়ে ওই ডালিম গাছের দিকে তখন থেকে কি দেখছিস এমন করে? ভূত দেখছিস নাকি আবার? কি ঠাকুমা, তুমি তুমি কি কিছু দেখতে পাচ্ছ না? আমি যে আমার মায়ের আত্মাকে দেখতে পাচ্ছি গো। ওই যে দেখো দেখো, ওই ডালিম গাছের ডাল থেকে আমার মা কেমন আমার দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছে। জানো তো ঠাকুমা, আমার মা ফিরে এসেছে। আমি আর মা এখন থেকে একসাথে থাকবো। টিংটিং এর এমন অদ্ভুত কথা শুনে মিনুটুনটুনি ডালিম গাছের দিকে তাকায় আর কিছু দেখতে না পেয়ে বলে ওঠে, এই মেয়ে তো দেখছি পাগল হয়ে গেছে গো। দুদিন তোকে খেতে না দিলে তুই এমনিতেই সোজা হয়ে যাবি, বুঝেছিস? সব পাগলামো বের হয়ে যাবে তোর। যখন খিদের জ্বালায় ছটফট করবি তখন দেখবো ওই ডালিম গাছ থেকে তোর কোন মা এসে বাঁচায়। এভাবেই সেই রাতটি কেটে যায়। পরের দিন সকালবেলা টিংটিংকে আর কোনো খাবার খেতে দেওয়া হয় না। টিংটিং তখন ওই ডালিম গাছের কাছে চলে যায় আর ডালিম গাছে থাকা টুনির আত্মা টিংটিংকে দেখে বলে, আরে মা, আয়। আহারে, তোকে ওরা না খাইয়ে রেখেছে বুঝি? তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে তুই খিদের জ্বালায় কেমন ছটফট করছিস। আয়, আজ তোকে আমি মজার মজার খাবার খাওয়াবো রে মা। টুনির আত্মার এমন কথা শুনে
টিং টিং টুনির কাছে যায় আর টুনির আত্মা জাদু করে বিভিন্ন রকমের মজার মজার খাবার এনে দেয় আর টিং টিংকে খাওয়াতে শুরু করে। এভাবে প্রতিদিন টুনির আত্মা টিং টিংকে আদর যত্ন দিয়ে বড় করতে শুরু করে। কিরে টিং টিং, তোকে তো আমরা দুদিন থেকে কিছুই খেতে দেই না, তাহলে তুই কি করে এমন নাদুস নদুস হচ্ছিস? হ্যাঁ, তুই কি অন্যের বাড়িতে চুরি করে খাওয়া শুরু করেছিস নাকি? হ্যাঁ, তোর জন্য কি আমরা মান সম্মান শেষ করব নাকি? হ্যাঁ বল, তোকে কে খাবার দিচ্ছে আর কি খেয়ে তুই বেঁচে আছিস বল। আমি তো তোমাকে আগেই বলেছি ঠাকুমা, ওই ডালিম গাছে আমার মায়ের আত্মা আছে। আমার মায়ের আত্মাই তো আমাকে প্রতিদিন খেতে দেয়। তোমার কি বিশ্বাস হয় না ঠাকুমা? তবে চলো চলো, আমার সাথে ওই ডালিম গাছের কাছে চলো। টিং টিং এর কথা শুনে মিনুটুনটুনি টিং টিং এর সাথে ওই ডালিম গাছের কাছে যায় আর টিং টিং বলে, মা মা, তুমি কোথায়? বেরিয়ে এসো মা। জানো তো ঠাকুমা না বিশ্বাসই করে না যে এই ডালিম গাছে তুমি আছো। কই মা, তুমি আসছো না কেন? কই রে টিং টিং, তোর মরা মা কই আসছে? ছোট থেকে তুই মিথ্যা কথা বলতে শুরু করেছিস তাই না? তোর এত বড় সাহস! এরপর মিনুটুনটুনি টিং টিং এর গায়ে লাঠি দিয়ে মারতে শুরু করে আর মারা শেষ করে মিনুটুনটুনি সেখান থেকে চলে যায় আর টিং টিং কাঁদতে কাঁদতে বলে, মা কেন মা? মা তুমি কেন বের হলে না মা? আমাকে যে সবাই এখন মিথ্যেবাদী ভাবলো। টিং টিং এর কথা শুনে টুনি ডালিম গাছ থেকে বেরিয়ে বলে, আসবো রে মা, বেরিয়ে আসবো। যেদিন বেরিয়ে আসবো সেদিন একেবারে তোর উপর অত্যাচারের প্রতিশোধ নিয়েই ছাড়বো। যা মা, তুই এখন বাড়ি যা। টুনি মায়ের কথা শুনে টিং টিং বাড়িতে আসে আর যেই না বাড়িতে আসে মিনুটুনটুনি আবার টিং টিংকে দেখে বলে, এতক্ষণ পর তোর আসার সময় হলো, ঘরের কাজগুলো কে করবে শুনি? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। তুই মরলে এ বাড়ি থেকে একটা আপদ বিদেয় হবে। এ কথা বলে মিনুটুনটুনি টিং টিং এর গলা চেপে ধরে আর ঠিক তখনই সেখানে টুনির আত্মা ভয়ঙ্কর রূপে আসে। ছেড়ে দে বলছি, আমার মেয়েকে ছেড়ে দে। অনেক অত্যাচার করেছিস আমার মেয়ের উপর, কিন্তু আর নয়, আজ তোকে আমি মেরেই ফেলবো। টুনির আত্মার এমন ভয়ঙ্কর চেহারা দেখে মিনুটুনটুনি ভীষণ ভয় পেয়ে যায় আর বলে ওঠে, টুনি বৌমা তুমি? ও মা গো, তুমি মরার পরেও ফিরে এসেছো বৌমা। আমি আর তোমার মেয়েকে অত্যাচার করব না, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। টিং টিংকে আমি পরিবার হারা করতে চাই না, তাই তোকে আমি মাফ করে দিলাম। মনে রাখবি, যখনই আমার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করবি তখনই আমি চলে আসব। ওই ডালিম গাছেই আজ থেকে আমি থাকবো আর তোদের উপর সব সময়ই আমি নজর রাখবো। এ কথা বলে টুনির আত্মা ডালিম গাছে ফিরে যায়। এরপর টোনা বাড়িতে ফিরলে মিনুটুনটুনি সব ঘটনা টোনাকে খুলে বলে আর টোনাও তার ভুল বুঝতে পারে। এরপর থেকে মিনুটুনটুনি আর টোনা টিং টিংকে আর কোনোদিনও অত্যাচার করে না আর সবাই মিলে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।